নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে কোন দল সব দিক থেকে শক্তিশালী 2024 টি-20 বিশ্বকাপে? 2024 টি-20 বিশ্বকাপ তো শুরুও হয়ে গেল, মানে শুরু হয়ে গেছে। একটা ম্যাচ বোধহয় হয়েছে কানাডা আর কোনো আমেরিকার মধ্যে ম্যাচ, ওই ম্যাচটা বোধহয় সম্পূর্ণ হয়েছে আর কি। একটা আর রাতে আবার খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া গিনি। মানে রোজই দুটো করে খেলা, মানে ভারতীয় সময় সকাল 6টা আর ভারতীয় সময় রাত 8টা, দুটো করে খেলা পড়েছে। কোনো কোনো দিন 3টে করেও খেলা রয়েছে, যেমন 8 জন 3টে করে খেলা, 7 জন 3টে করে খেলা, এরকম অনেক অনেক ক্ষেত্রে 3টে করে খেলা রয়েছে। না হলে 1 মাসের মধ্যে শেষ করা যাবে না টি-20 ওয়ার্ল্ড কাপ, যেহেতু অনেকগুলো দল অনেক ম্যাচ হতে চলেছে। এই জন্য কিন্তু এক এক দিনে 2-3টে করে ম্যাচ পড়েছে মাঝে মাঝে। ওই শনি রোববার থেকে 2-3টে করে ম্যাচ এরকম না, মানে আইপিএলের মতো নিয়ম না, এমনি দিনও পড়েছে 3টে-4টে করে ম্যাচ, 3টে-2টো করে ম্যাচ। আর ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যদি আমি তুলনা করি, তাহলে মানে কোন দলের ব্যাটিং সেটা তো পরে বলবো, বাট মানে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের ক্ষেত্রে কারা কারা রয়েছে সেটা বলছি। প্রথম দিকে রয়েছে রাচিন রবীন্দ্র রয়েছে, বাট রাচিন রবীন্দ্র ওপেন করবে না ফিনালেন, এদের দুজনের মধ্যে কেউ ওপেন করবে। তার সাথে কনওয়ে আসবে উইকেট কিপার হিসেবে, আর 3 নম্বরে কেন উইলিয়ামসন, 4-এ ড্যারেল মিচেল। আবার এটাও হয়তো হতে পারে ড্যারেল মিচেলকে 3 নম্বরে পাঠালো কেন উইলিয়ামসন, 4-এ আসলো কেন উইলিয়ামসন, সেটাও হতে পারে। ড্যারেল মিচেল 3-এও কিন্তু ব্যাট করে মাঝে মাঝে, কিন্তু কেন উইলিয়ামসন 3 নম্বরে তাকে ব্যাট করার জন্য পাঠায়। আর 5 নম্বরে কে থাকবে? 5 নম্বরে জিমি নিশাম, মার্ক চ্যাপম্যান, এরা থাকবে। গ্লেন ফিলিপসই থাকবে। গ্লেন ফিলিপসই 5 নম্বরে খেলার সম্ভাবনাটা বেশি। এবার গ্লেন ফিলিপসকে আমার মনে হয় উইকেট কিপিং করাবে না, উইকেট কিপিং করবে কনওয়ে। আর গ্লেন ফিলিপসকে তাহলে দিয়ে বলও করানো যেতে পারে। তারপর 6 আসবে জিমি নিশাম, 7-এ মার্ক চ্যাপম্যান, তারপর মিচেল স্যান্টনার, আর 8-এ ইশ সৌদি, 9-এ ট্রেন্ট বোল্ট, 10-এ লকি ফার্গুসন, 11-তে টিম সাউথি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, 3জন ফাস্ট বোলার, ইশ সৌদি একজন, তার সাথে মিচেল স্যান্টনারকে নিতে পারে যদি প্লেইং 11-এ জায়গা দেয়। ওই জিমি নিশাম অথবা মিচেল স্যান্টনারের মধ্যে কাউকে নেবে, সেটা পিচ বুঝে। কোনো ম্যাচে হয়তো জিমি নিশাম খেললো, কোনো ম্যাচে মিচেল স্যান্টনার খেললো। মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসে খেলেছে এবং খেলার পর বলেছে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, মানে বসে থাকতে থাকতে মনোবলটা নষ্ট হয়ে যায়, এবার খেলালে ভালো হয় আর কি। অনেক দিন ধরে কিনেছিল মিচেল স্যান্টনারকে, খেলানোর জায়গায় পাচ্ছিল না চেন্নাই সুপার কিংস। পরে লাস্টে একটা না দুটো ম্যাচে খেলিয়েছিল তাকে, মানে সে পারফরমেন্সও করতে পারছিল না। একটা প্লেয়ারকে যখন বসিয়ে রাখা হয় তখন আর কি পারফরমেন্স করবে? বসিয়ে রাখতে রাখতে মানে সেও আর ভালো পারফরমেন্স করে উঠতে পারে না, এই জন্য ভালো কিছু করতে পারে না। আর ভারতের প্র্যাকটিস ম্যাচে দেখে যা বোঝা গেল, বাংলাদেশের সাথে খেলাতে মানে সমস্যা যেটা হবে ভারতের, ওপেনিং কে করবে সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে। আর যেটা সমস্যাটা রয়েছে ওই দুবেকে 5 নম্বরে খেলানো। দুবে 5 নম্বরে খেলার জন্য উপযুক্তই না আমার যতদূর মনে হচ্ছে। ওর থেকে মনে হয় জাদেজাকে আগে পাঠালে, বা মানে জাদেজা ঠিক টি-20-র জন্য ঠিক মানে খেলতেই পারছে না। দুবে জাদেজা এই দুটোই প্রবলেম করবে। হার্দিক পান্ডে যেদিনকে খেলবে, যেদিনকে না খেলবে সেদিনই মুখ থুবড়ে পড়বে। ওই সময় দরকার ছিল রিঙ্কু সিংকে। অক্সার প্যাটেল তাও ব্যাটিংয়ের সুযোগ দিলে হয়তো তাও বড় শট টট খেলতে পারবে, বড় প্লেয়ারদের বিরুদ্ধে পারবে নাকি সন্দেহ আছে, বাট খেলে দিতে পারবে, তাও ভরসা করা যায়। কিন্তু জাদেজা টেস্টে বা ওয়ানডেতে যতটা ব্যাটিং করে, টি-20 তো ওরকম স্লো ব্যাটিং চলে না, তার তো মেরে ব্যাটিং করতে হবে, মারার কোনো চেষ্টাই নেই। তারপর আবার স্পিনার আসলে জাদেজা আবার খেলতে পারে না। ওর মানে জাদেজার বিরুদ্ধে যদি বুদ্ধি করে কেউ লেগ স্পিনার বা অফ স্পিনারই পাঠায়, মানে শেষ দিকে বল করার জন্য, যেহেতু পেস বোলিংটা ভালো খেলে জাদেজা, এবার যদি স্পিনার পাঠায় স্পিনার খেলতে পারবে না। রিঙ্কু সিং তাও এখন একটু স্পিনারদের ভালো টালো খেলে, কিন্তু জাদেজা তো তাও পারে না, এটাই হয়ে গেছে সমস্যা। দুবে নাই জাদেজা, এই দুটো জায়গা নিয়ে একটু সমস্যা হবে। হার্দিক পান্ডিয়া মানে বল হোক ব্যাটে হোক কিছু না কিছু পারফরমেন্স করবে, চেষ্টা করছে। দেখলাম আইপিএলে যেমন একদম ক্যাজুয়ালি খেললো, প্র্যাকটিস ম্যাচে দেখলাম সিরিয়াসনেস নিয়ে খেলছে, এই জন্য ভালো খেলেছে হার্দিক পান্ডিয়া। সত্যি কথা বলতে হার্দিক পান্ডিয়ার কোনো বিকল্প নেই, তো এই জন্য হার্দিক পান্ডিয়ার ওপর আমরা ঘুরে ফিরে ভরসা করি। আর দুবেকে বল করার কি দুবে আদৌ বল করতে পারবে? আর আমার যতদূর মনে হচ্ছে এই প্লেইং 11 ভারত খেলাতে চাইবে। তারপর বলছি ভারতের টিমটা কেমন শক্তিশালী। যশস্বী জয়সওয়াল মনে হচ্ছে ওপেনের সুযোগ পাবে না, তার মানে তাকে হয়তো ওপেনিংয়ে সুযোগ দেওয়া হবে না। মানে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করবে, কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করলে মানে ওপেনিংয়ে কত রান হবে? 6 ওভারে মিনিমাম 40-42, কিন্তু সেটা কি উপযুক্ত মানে রানটা? হ্যাঁ, উইকেট হাতে থাকলে পরে রান তোলা যাবে, কিন্তু অনেক সময় এই যে 6 ওভারের মধ্যে রানটা যদি ঠিকঠাক না তোলে, 50-55 বা 60 রান যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। অন্য দল তুলবে 56-58-60 রান, সেখানে ভারত তুলবে অনেকটা কম রান, 40-42 রান। এবার বিরাট কোহলি যে হাত খুলে মাত্র
মারতে যাবে, আউট হয়ে গেলে তখন আবার ধরে নিয়ে যাবে কে? সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব নিজেই ঠিকঠাক ফর্মে নেই, সে কি ধরে নিয়ে যাবে? আর একটা জিনিস করা যেতে পারে, ঋষভ পান্তকে 3 নম্বরে দিয়ে বিরাট কোহলি যে রোলটা প্লে করে, স্লো খেলে, ধরে খেলে, ওই ঋষভ পান্তকে প্রয়োজনে মারতে হবে, তার ধরে খেলতে হবে, যেটা অনুশীলন ম্যাচে সে করলো। প্রথম দিকে ধরে খেললো, তারপরে সে মারলো। সেটা যদি ঋষভ পান্ত করে তাহলে ঋষভ পান্তের গুরুদায়িত্বটা নিতে হবে। আবার এইটা যদি হয় যে রোহিত শর্মা সঞ্জুকে দিয়েই ওপেন, সেটার করানোর চান্স নেই। সঞ্জু আর ঋষভ পান্ত একসাথে খেলবে না, এটা আমার মনে হচ্ছে। রোহিত বিরাটই হয়তো ওপেন করতে পারে, যশস্বীকে পাঠাতো যদি আর কি, যশস্বীকে নেওয়ার চেষ্টা করতো। তবে যশস্বী জয়সওয়াল ফর্মে নেই, এরা মানছি, কিন্তু এখানে ওপেন করালে যদি একবার চলতো, যশস্বী জয়সওয়াল কিন্তু রানটা বেশি করে দিতে পারতো পাওয়ার প্লেতে। অন্তত 12 বলে 30 বা 10 বলে 28 এই রানটা করে দিলে, প্রথমের দিকে যদি আউটও হয়ে যেত, আমি বলবো একটা ভালো স্টার্ট দিয়ে গেছে। এই স্টার্টটারই দরকার ছিল, যেটা প্রতি বছর ভারত সমস্যায় পড়ে T20 ওয়ার্ল্ড কাপে। প্রতি বছর 2016-তে সমস্যায় পড়েছিল, 2022-এ একই সমস্যায় পড়েছিল। এই একই সমস্যায় ফেলার জন্য মানে খুবই প্রবলেম হয়ে যায়। কিন্তু এইগুলো ব্যাপারটা বুঝতে হবে। এই সিদ্ধান্তটা কেন নিল আমি একটু বুঝতে পারলাম না, যে যশস্বীকে না খেলানো। হয়তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলাতেও পারে, বলা যায় না, মনে না খেলানোর চান্সই বেশি, তার কারণ অনুশীলন ম্যাচে খেলানো না, আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে হুট করে খেলিয়ে দেবে। সেজন্য রোহিত বিরাট ওপেন করবে, তিনি হয়তো ঋষভ পান্ত খেলবে, যেহেতু তিনি ঋষভ পান্ত অনুশীলন ম্যাচে খেলে দিয়েছে। 4-এ খেলবে সূর্য, 5-এ দুবে। এই 5 নম্বর জায়গা নিয়ে সমস্যা আছে। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া তাও চেষ্টা করবে এসে মারার, কোনো ম্যাচে খেলবে, কোনো ম্যাচে পারবে না। 7-এ জাদেজা, 8-এ অক্সার প্যাটেল। অক্সার জাদেজাকে দুজনকে একসাথে খেলিয়ে একদম মানে অসুবিধা। এর থেকে একটা মনে হয় ব্যাটসম্যান খেলানো ভালো, এই দুজন স্পিনারের থেকে। মানে একই ধরনের স্পিনার কেউ খেলায়, এর থেকে চাহাল থাকলে তাও তো, সেক্ষেত্রে ব্যাটিংটা একটু দুর্বল হয়ে যেত, এটাই হলো সমস্যা ছিল। এখানে তার ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটাও নেই। এবার জাদেজা অক্সার প্যাটেল মানে দুজনে একসাথে ভালো করা মুশকিল, মানে প্লেয়ারদের খেলতে, বল খেলতে সুবিধা হবে। তারপর আসবে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, এটাই হবে। সিরাজ মনে হচ্ছে সুযোগ পাবে না, সিরাজ অনুশীলন ম্যাচে খেলেছে ঠিকই, বাট সুযোগ পাবে না। আর আমার মনে হচ্ছে এর থেকে মানে নিউজিল্যান্ডটাই বেশি শক্তিশালী লাগছে, কেন কি জানি, মানে T20-র জন্য উপযুক্ত টিম ভারতের থেকে। ভারতের প্লেয়াররা ফর্মে নেই বলেই ভয়টা লাগছে। এবার বড় কোনো টিমের বিপক্ষে বাংলাদেশের টিমের সাথে খেলেছে, সেটা আলাদা ব্যাপার, 60 রানে হারিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বড় টিমের বিরুদ্ধে কিন্তু এত ভালো খেলতে পারবে না, বড় টিম কিন্তু জায়গা দেবে না এত ভালো খেলার, বা এতগুলো ক্যাচ মিস করবে না। ঋষভ পান্ত, সূর্যর ক্যাচ মিস হয়েছিল। আর সূর্যকুমার যাদব যখন ফর্মে থাকার চেষ্টা করে, তখন কিন্তু মানে যখন ফর্মে থাকে তখন কিন্তু চালিয়ে প্রথম বল থেকে চালানোর চেষ্টা করে, কিন্তু যখন ফর্মে না থাকে ব্যাটে কানেকশান হয় না, মানে ঠিক একদম জঘন্য খেলে তখন। আর যখন আর ফর্মে থাকে খুব কিন্তু ভালো খেলে দেয়। মানে T20 দলে, নিউজিল্যান্ড T20 দলে, মানে T20 বিশ্বকাপের দলে একটা জিনিসই স্লো রয়েছে, সেটা হলো কেন উইলিয়ামসন। ওই কেন উইলিয়ামসনই স্লো খেলে। রাচিন রবীন্দ্র মেরে খেলতে পারে, ফিনালেন যেই ওপেন করুক না কেন মেরে চালাবে। কনওয়ে চালাতেও পারে, আবার ধরেও খেলতে পারে, গ্লিন ফিলিপস চালানোর প্লেয়ার। তারপরে ড্যারেল মিচেল মেরে খেলে, বাকি সব প্লেয়াররা মেরে খেলতে পারে। আর ভারতের যে সমস্যা, মানে বিরাট কোহলি, রোহিত শর্মাকে ওই দায়িত্ব নিতে গিয়ে হয়তো স্লো খেলতে হতে পারে। এবার যদি এই ইন্টেন্ট নিয়ে খেলে যে না আমি মেরে খেলি, যাওয়ার হবে, পরে যারা যারা রয়েছে তারা ভালো খেলবে, সেইটা করলে তাহলে কোনো ব্যাপার হবে না, মানে তাহলে আমার মনে হয় ভালো হবে। তারপর বাকি যারা যারা আছে তাদের ভালো খেলতে হবে। ওইটাই ইন্ডিয়ার সবথেকে বড় ভুল করেছে। বাংলাদেশ ভুল করেছে মোহাম্মদ সাফিউদ্দিনকে না নিয়ে, তানভীর ইসলামকে নিয়ে, ওই যেগুলো ভুল করেছে বাংলাদেশ। আর ভারত ভুল করেছে রিঙ্কু সিংকে না নিয়ে। তারপরে আর আমার মনে হয় অসুবিধার কোনো ব্যাপার নেই। আর আকসদীপ সিংয়ের যে সমস্যাটা রয়েছে, আকসদীপ সিং ডেথ বোলিংটা কিন্তু করতে পারে না। মানে প্রথমের দিকে এসে ভালো বোলিং করবে, পাওয়ার প্লেতে উইকেট নেবে, অ্যাঙ্গেল করে সুইং করাবে, বাইরের দিকে আউট সুইং নিয়ে যাবে, ইন সুইং সবই করবে, সবই ঠিক আছে। বাট মানে শেষ দিকে যখন আসে মানে বল করতে একেবারে জঘন্য। তখন যেই কোনো ভালো মানে ব্যাটার আর কি ব্যাট করবে বা ফিনিশার, তখন কিন্তু তাদের বিরুদ্ধে ভালো করতে পারবে না। এবার ডেথ বোলিংটা বুমরার 2 ওভার করা উচিত, আর 2 ওভার কে করবে সেটা ভেবে রাখা উচিত। আর হার্দিক পান্ডিয়াকে দিলে মার খেতে পারে। আর একটা জিনিস করা যেতে পারে, যে জাদেজা অক্সারের মধ্যে একজনকে দিয়ে দেখা যেতে পারে কেমন বল করে ডেথ বোলিংয়ে, কিন্তু সেটা একটু রিস্ক হয়ে যাবে, মার খেলে খাবে, এটা রিস্ক নিয়ে দেখতে হবে। তবে ছোটোখাটো টিমের বিরুদ্ধে আমি ধরে নিচ্ছি ভালো করলো, যেই বড় টিমের বিরুদ্ধে খেলা পড়লো তখন কিন্তু ওই এক্সপেরিমেন্ট করতে গেলে সমস্যায়। মানে ভারত T20-তে ভালো খেলে, 1 নম্বর দল, সবই ঠিক আছে, কিন্তু কাপটা পাচ্ছে না, এটাই সব থেকে খারাপ লাগছে। এইবারও যে পাবে না বলছি না, পাওয়ার চান্স রয়েছে, তবে অনেক কম, মানে অনেকটাই কম। আর আমেরিকার পিচটা মানে
যতদূর মনে হচ্ছে পরে মনে হয় স্লো হয়ে যায় পরে, কেন বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন একটু কঠিন হয়ে গেছিলো ব্যাট করা, ওরা পারেনি ব্যাটিং করতে ঠিক আছে, কিন্তু মানে ব্যাটে ভালো বল আসছিল না। ভারত যখন ব্যাট করছিল না তখন ব্যাটে ভালো বল আসছিল, ভালো ব্যাট করা যাচ্ছিল, কিন্তু পরে কিন্তু করা যাচ্ছিল না। এই জন্য পিচের মনে হয় চরিত্র বদলায়, মানে কোনো সময় স্লো পিচ হয়ে ওঠে, কোনো সময় মানে ব্যাটিং সহায়ক পিচ হয়ে ওঠে। এই মানে এই আমেরিকার পিচে এই একটা সমস্যা, মানে কোনো কেউ যদি 160-65 রানও চেস করতে যায় তাও মনে হয় সমস্যায় পড়বে স্লো, আর যদি ব্যাটিং উইকেট থাকে তাহলে আর সমস্যায় পড়বে না। এবার যদি সেই দলের বোলিং খারাপ হয় তাহলে 160 রানও কিছু না, 200 রানও সেখানে ডিফেন্ড করা সম্ভব না। তবে যে ম্যাচগুলো ইম্পর্টেন্ট ম্যাচগুলো যে হবে না 19 তারিখের পর থেকে, ওই ম্যাচগুলোই বেশি ইম্পর্টেন্ট ম্যাচ, সুপার 8-এর ম্যাচ। আর তার আগে সুপার 8-এর আগে তো ছোটোখাটো টিমগুলো খেলবে, এরপরে ছোটোখাটো টিমগুলো সব বাদ চলে যাবে। 4টে গ্রুপ রয়েছে, 4টে গ্রুপ থেকে দুটো দুটো করে দল, 8টা দল আসবে, সুপার 8-এ খেলা হবে। সুপার 8-এই মানে ভালো দলগুলো আসবে, যেমন ভারতের মানে গ্রুপ থেকে ভারত পাকিস্তান হয়তো আসতে পারে সুপার 8-এ। তারপরে ওই যে সাউথ আফ্রিকার যে গ্রুপটা রয়েছে, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওখান থেকে সাউথ আফ্রিকা তো আসবেই মনে হচ্ছে, তাছাড়া শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ এদের মধ্যে কেউ আসবে, আর আফগানিস্তান পারবে না। আর অন্য যে গ্রুপ থেকে ওই যে একটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার একটা গ্রুপ রয়েছে, সেখান থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আসবে, আর একটা ইংল্যান্ডের গ্রুপ রয়েছে, ইংল্যান্ড আরটা যে কোনো দল আসতে পারে। এইভাবে এসে সবার সাথে খেলা হবে, তারপরে যে মানে জিতবে সব ম্যাচ বা নেট রান রেট বেশি থাকবে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে সেমিফাইনালে। সেই 4 দল যাবে সেমিফাইনালে, তারপর আর বাকি 4 দল বাদ হয়ে যাবে, বিশ্বকাপ থেকে ছিটকে যাবে, এবার আর ট্রফি জয় করা হবে না। তারপর তো ফাইনাল ম্যাচ হবে, ফাইনাল ম্যাচে যে জিতবে টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ। তবে টি-20 মানে আইপিএলে যেরকম একটা সুযোগ পাওয়া যায় 1 নম্বরে বা 2 নম্বরে থাকলে একটা করে হারলেও সুযোগ আসে, কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু আসে না। টি-20 ওয়ার্ল্ড কাপে একদিক দিয়ে সুবিধা, একদিক দিয়ে সুবিধা নেই, তাই কারণ একে থেকে তোমার কোনো লাভ নেই, ওর থেকে যদি শেষ দিকেও থাকো তুমি ভালো হবে। তবে অনেক সময় ভারত প্রতিবার একে থাকে এমন টিমের সাথে খেলা পড়ে যে মানে সেমিফাইনালে হেরে যায়, ফাইনালে উঠলেও হারে। প্রথমে পড়লো ওয়েস্ট ইন্ডিজের সাথে 2016 সালের সেমিফাইনালে, আর 2022-এর সেমিফাইনালে পড়লো ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডকে কোনো রকমে হারাতে পারলেই মানে ভারত চলে যেত ফাইনালে। 2014-র কথা যদি বলি, শ্রীলঙ্কার সাথে ফাইনালে উঠলো, আর কেউ খেলতেই পারলো না বিরাট কোহলি বাদে। আর ওই 1-2 জনের ওপর ব্যক্তি নির্ভর যখনই হবে ভারত খেলতে পারবে না তখনই। ওই জন্য একটা ওপেনিং পার্টনারশিপ দরকার। তোমাদের মতে কে মানে কেমন প্লেইং 11 হলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মানে ভারতের বোলিংয়ের থেকে নিউজিল্যান্ডের বোলিংটা অনেকটা শক্তিশালী লাগছে। টেন বোল, তার সাথে টিম সাউথি, তার সাথে লকি ফার্গুসন। হ্যাঁ, মেনে নিচ্ছি লকি ফার্গুসন আইপিএলে ভালো করতে পারেনি, কিন্তু আমার মনে হয় না বিশ্বকাপে গিয়ে ওরকম ধেরাবে বলে বা বাজে খেলবে বলে আমার মনে হয় না, মানে খুবই জঘন্য পারফরমেন্স করবে বলে এটা আমার মনে হয় না। সেখানে ভালোই খেলবে, ভালো উইকেটও নেবে। বাজে যদি কোনো প্লেয়ার করে সেটা করতে পারে আমার যতদূর মনে হচ্ছে। যদি সমস্যায় ফেলতে পারে সেটা ঈশ্বৌদি, যদি বল স্পিন না করে সেক্ষেত্রে ঈশ্বৌদি প্রচণ্ড মার খাবে। তার কারণ প্রস্তুতি ম্যাচে দেখলাম যে অ্যাডাম জাম্পার বল কোনো স্পিনই করছে না। এবার ওরকম যদি হয় ঈশ্বৌদির একটু বল যদি টার্ন না করে গেল, মানে প্রচণ্ড মার খাবে। 4 ওভারে হয়তো 45-50 রান খেয়ে যেতে পারে। বা জিমি নিশাম বল করলেও মার খাবে। জিমি নিশামের বোলিং অতটা ভালো না, মানে সেরা না। গ্লিন ফিলিপস ভালো করতে পারে, গ্লিন ফিলিপস অনেক সময় বাঁহাতিদের ক্ষেত্রে উইকেট নিতে পারে, ডানহাতিদের ক্ষেত্রে উইকেট নিতে পারে, ফিল্ডারও দুর্দান্ত। হ্যাঁ, আইপিএলে সে একটা ম্যাচেও সুযোগ পায়নি, তার জায়গা ছিল না। তবে নিউজিল্যান্ডের হয়ে পাবে এইটুকু আমি শিওর, তার কারণ তার মতো একজন ফিল্ডার ব্যাটসম্যানকে বসিয়ে রাখবে না কখনোই। সে কিন্তু 30 বলে 60 রানের ইনিংস খেলে দিতে পারে। ভারতের কিন্তু শেষ দিকে সেরকম 30 রানে 60 রানের ইনিংস হার্দিক খেলতে পারে, আর কারোর কিন্তু ক্ষমতা নেই। মানে দুবের রয়েছে, বাট দুবে এখন অফ ফর্মে রয়েছে, যাও পারে নাকি সন্দেহ। মানে এই জন্যই সমস্যা, ফিনিশিং দিকে আমার ভয় লাগছে ভারতের। অন্য দলের ফিনিশার কি সুন্দর ভালো রয়েছে। এই যে আবার মাইকেল ব্রেসওয়েলও রয়েছে, মাইকেল ব্রেসওয়েলেরও খেলানোর চান্স রয়েছে। সেটা যদি খেলা যদি এটাও যদি করে, মানে আমি ঈশ্বৌদিকে নেব না, আমি তার জায়গায় মাইকেল ব্রেসওয়েলকে খেলাবো, সেটাও করতে পারে। কিন্তু ঈশ্বৌদি সেক্ষেত্রে হয়তো স্পিন দিকটা একটু দুর্বল হয়ে পড়বে, বাট ফাস্ট বোলিংটা কিন্তু ভালো থাকবে, প্লাস ব্যাটিংটাও কিন্তু ভালো থাকবে। আর মাইকেল ব্রেসওয়েল হয়তো চমকপ্রদ পারফরমেন্স করতে পারবে না ঈশ্বৌদির মতো, বাট তারা যদি ব্যাটিংটা শক্তিশালী নিয়ে খেলতে যায় খেলতেই পারে। মাইকেল ব্রেসওয়েলের কথা বলতে ভুলে গেছিলাম, সেও ফিনিশার।
তার সাথে মার্ক চ্যাপম্যান, মানে সেরা সেরা। আর আমাদের কোনো একটা ফিনিশারই নেই, এটাই ভুল করেছে ভারত, এর জন্যই সমস্যায় পড়বে। এই দুই দলের মধ্যে সব দিক দিয়ে নিউজিল্যান্ডে একটু হলেও শক্তিশালী লাগছে। নিউজিল্যান্ড তো 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে হেরে গেছিলো অস্ট্রেলিয়ার কাছে, বাট তারা কিন্তু ভালো টিম, চমকপ্রদ টিম, তারা যে কোনো মুহূর্তে চমক দেখাতে পারে। আর নিউজিল্যান্ড আর ভারতের মধ্যে যখনই টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচ হয়, নিউজিল্যান্ড কিন্তু ভারতকে পরাজিত করে। 2021 টি-20 ওয়ার্ল্ড কাপেও পরাজিত করেছিল নিউজিল্যান্ড ভারতকে, একেবারে জঘন্যভাবে পরাজিত করেছিল। 16 টি-20 ওয়ার্ল্ড কাপে একই অবস্থা হয়েছিল, 79 রানে অল আউট করে দিয়েছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ড প্রতি বছরই ভালো খেলে, বাট সেমিফাইনাল ফাইনাল ওইটুকুই, মানে তাদের পর্যন্ত, মানে ওইটুকুই যাওয়ার থাকে তাদের, তারপরে তারা হয় ছিটকে যায়, না হলে হেরে যায়, না হলে কোনো সমস্যা হয় এরকম। আর কনওয়ে চোটের পর থেকে ফিরে আসছে, তাদের একটাই টেনশন কনওয়ে কেমন খেলবে, মানে ও কনওয়ে যদি খেলতে না পারে সেক্ষেত্রে একটু হলেও চাপ হবে নিউজিল্যান্ডের, মানে এটাই একটু সমস্যা, আর কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আর সিরাজের থেকে আকসদীপ সিং ভালো হবে, আকসদীপ সিংকে প্রথমে শুরু করাতে হবে ওভারটা। বুমরা আর আকসদীপ সিং করলো 2-2-4 ওভার, আকসদীপ সিংকে যদি 5 ওভার বলি কেন, সরি, মানে 3 ওভারও করানো যায়, আর একটা ওভার 11 থেকে 15-র মধ্যে দিল ও, কিন্তু ডেথ বোলিংটা না দেওয়াই ভালো। এবার ডেথ বোলিংটা যদি দেয় আমার মনে হয় না ভালো করতে পারবে বলে, মানে টি নাটরাজান যেরকম ডেথ ওভার স্পেশালিস্ট, প্রথম দিকে কিন্তু মার খায়, সুইং নেই তার, কিন্তু ডেথ বোলিংটা ভালো করে। আর আকসদীপ সিংয়ের ব্যাপারটা আলাদা, দুজনেই বাহাতি বোলার, দুজনের মানে সিম পজিশন একরকম, মানে আলাদা রকম, হ্যাঁ, কিন্তু মানে দুজন বল করে একই, মানে আলাদা ধরনের। একজন শুধু ইয়র্কারের ওপর ভরসা করে বল করে, আর সুইং টুইং কিছু নেই, আর একজনের সুইং রয়েছে, ইয়র্কার ঠিক জায়গায় ফেলাতে পারে না, এটাই সমস্যা। ভুল বল করে দেয় মাঝে মাঝে, লেগ স্টাম্পের বাইরে, যেটা নাটরাজান করে না, এর জন্য নাটরাজান বেস্ট। নাটরাজান একটু বুদ্ধিমান বলা, নাটরাজানের যদি সুইং থাকতো আকসদীপের থেকে অনেকটাই বেটার, অক্সদ্বীপের থেকে। আর ওই অক্সার জাদেজা দুটোই একই ধরনের বোলার, এর জন্যই সমস্যা হয়ে গেছে। যদি এই দুজনের মধ্যে কেউ অফ স্পিনার থাকতো তাহলে ভারতের অনেক সুবিধা হতো, একটা কোনো অফ স্পিনার নেই, রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে অফ স্পিনার নেই, বাট দুজনেই অর্থোডক্স বোলার, এই জন্যই মার খাবে, মানে একজনকে ভালো করলে একজন মার খাবে, জাদেজা ভালো করলে অক্সার মার খাবে, অক্সার ভালো করলে জাদেজা মার খাবে। প্রস্তুতি ম্যাচেও তাই দেখতে পেলাম, জাদেজা মার খেয়ে গেছে, মার খেয়ে মানে উইকেট দেয়নি, তা উইকেট পায়নি, অক্সার পেয়েছে। আবার দুবে দেখলাম 2 উইকেট নিয়েছে, 2 ওভার বল করে 13 রান দিয়ে। আবার হার্দিক পান্ডা বোলিংয়ে মার খেয়েছে, বাট ব্যাটিংয়ে দেখলাম বড় বড় ছক্কা মারছিল। স্পিনারদের বিরুদ্ধে অ্যাটাক করছে হার্দিক পান্ডা, মানে গায়ের তেলে তেলে চালাচ্ছে। তবে হার্দিকের ওপর গুরু দায়িত্ব, হার্দিক হয়ে গেলে, আউট হয়ে গেলে ব্যাস, ওই জাদেজা আর অক্সারের পক্ষে ম্যাচ বের করা সম্ভব হবে না বলে আমার মনে হয়। ওই ক্ষেত্রেই চাপে পড়বে, এছাড়া আর কোনো চাপ হবে না, ওই একটাই চাপ হবে। আর আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো করার বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন যে প্লেয়ারদের ওপর ভরসা রাখুন, এবং মানে রাহুল দ্রাবিড় কোচ যেহেতু, এবং সে ভালো কিছুই করবে, সেই সব চিন্তাভাবনা তারা করবে। আমরা শুধু দর্শক, আমরা খেলা দেখবো, এনজয় করব, ভারতের জন্য গলা ফাটাবো, এমনটাই কিন্তু বলেছেন সৌরভ গাঙ্গুলি। আর ভারত ভালো টিম, রোহিত শর্মা ভালো অধিনায়ক, আশা করছি ভালো খেলবে আর কি। এবং হার্দিক পান্ডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হার্দিক পান্ডিয়া দেখলাম অনুশীলন ম্যাচে ব্যাট করার সময় দেখলাম হালকা হাতের আঙ্গুলে চোট পেল, যত চোট টোট সবই মনে হয় বিশ্বকাপ খেলার সময় লাগে হার্দিক পান্ডিয়ার। আইপিএলে কিচ্ছু হয় না, আইপিএলে পুরো দিব্যি ফিট, কোনোবার মনে হয় চোট পায়নি আইপিএলে সম্ভবত। এশিয়া কাপ খেলার সময় একবার চোট পেল, বিশ্বকাপ খেলার সময় একবার চোট পেয়ে পুরো ছিটকে গেল, তারপর তো মোহাম্মদ শামিকে আমরা দেখতে পেলাম, নাহলে তো আর শার্দুলকে খেলানো হচ্ছিল। মানে এটাই, মানে হার্দিক পান্ডিয়া শুধু চোট পেয়ে যায়, এত চোট পেলে সমস্যা, কোনো অলরাউন্ডার বোধহয় এত চোট পায় না। অন্য যারা মার্কাস স্টোইনিস হোক বা মিচেল মার্শও চোট পেয়েছে, যে আইপিএলটা খেলতে পারেনি, দেশের হয়ে আবার খেলবে, বলও মনে হয় করতে পারবে না। বেন স্টোক চোট পেয়েছিল, বল তারপর পরে আর করতো না, এই জন্যই তো টি-20 ওয়ার্ল্ড কাপে খেললো না, টেস্টে সে খেলবে এই জন্য। আর বেন স্টোকস থাকলে ইংল্যান্ড টিমটা আরও শক্তিশালী থাকতো, বেন স্টোকস নেই বলেই ইংল্যান্ডটা মানে ওই সেই দিক থেকে একটু দুর্বল। ইংল্যান্ড যদি জর্জ বাটলার আর ফিল সলকে আউট করে দেওয়া যায়, ওদের খেলার কেউ নেই। বেয়ারস্টো অত ভালো খেলতে পারবে না 4 নম্বরে নেমে, লাইম লিভিংস্টোন ওই একটা ভয়ানক প্লেয়ার। তো মানে ওই বলতে গেলে বাটলারই, মানে শেষ দিকে যেমন ওই 4-5 নম্বরে বেন স্টোক যে কাজটা করতে পারতো, ওই কাজটা কেউ নেই ওরকম করার মতো, ওই জন্য সমস্যায় পড়বে ইংল্যান্ডকে অনেকে সেমিফাইনাল দৌড়ে রাখছে, বাট যদি বাটলার চলে তো ভালো, না হলে গেল। ফিল সল্ট ওই বাটলারের মতো কখনোই সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে পারবে না, মানে ফিল সল্টের দৌড় 50-60 রান 70 রান, তার বেশি না, মানে বেশি রান পুরো একা ইনিংসটাকে নিয়ে গেল। বাটলার যে কাজটা করতে পারে ওই কাজ কখনোই ফিল সল্ট পারবে না, ওই কাজ হয় বাটলার করতে হবে, না হলে বাটলারে করতে হবে, না হলে ওই আর কে রয়েছে ভালো,
আরে ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না, যে প্লেয়ারটা লাইম লিভিংস্টোন, ওই প্লেয়ারটা, নাহলে জনি বেরেস্টো, এদের মধ্যে কাউকে করতে হবে। আর এই এই হলো ব্যাপার। আর নিউজিল্যান্ডেরও এরকম আছে, মানে ধরে খেলার মতো একমাত্র কেন উইলিয়ামসন, আর কিন্তু কেউ ধরে খেলে না। কেন উইলিয়ামসনের মনে হয় টি-20 বিশ্বকাপে রানও করেছে, বাট অনেক রানও করেছে, কিন্তু রানটা কাজে লাগেনি। ওই প্রচণ্ড স্লো খেলেছে, 113 না 14 স্ট্রাইক রেট, বিরাট কোহলির থেকেও কম। বিরাট কোহলি স্লো খেলে, বাট তাও 131, রোহিতের মনে হয় 127। রোহিতের আরও বেশি থাকা উচিত ছিল, রোহিত তো টপ টিমের বিরুদ্ধে খেলতেই পারেনি। অনুশীলন ম্যাচে ব্যাটিং দেখে যা বোঝা গেল, মানে বাকি ম্যাচগুলো খেলতে পারে নাকি সন্দেহ। তবে প্রথম বল থেকে চালানো, মানে চালাচ্ছিল, চালাবে ঠিক আছে, কিন্তু যেগুলো মারার বল সেগুলো মারুক, যেরকম আর কি ডেভিড ওয়ার্নার বা ট্র্যাভিস হেড এরা যেরকম শুরুটা করবে, এই শুরুটা করে দিক রোহিত শর্মা, ব্যাস তাহলেই হবে। মানে কোনোবার তো সেরকম খেলতে পারেনি, প্রতি বছরই ফ্লপ টি-20 ওয়ার্ল্ড কাপে বড় টিমের বিরুদ্ধে। এবার এইখানে অন্তত ভালো খেলুক। পরের দিন তো আয়ারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে যদি খেলতে নাও পারে কোনো অসুবিধা নেই, আয়ারল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে খেলুক, বড় টিমের বিরুদ্ধে খেলুক, ছোট টিমের বিরুদ্ধে না খেলতে পারলেও হবে। সেখানে অন্য প্লেয়াররা রয়েছে, যে কোনো কেউ খেলে দেবে, অত চাপ নেই। আর ওই বিরাট কোহলির উপর বেশি নির্ভর থাকলে সমস্যা, তার উপর নির্ভর থাকবে, অল্প নির্ভর থাকুক। আর বাকি কেউ, ওরাও আউট হলে যে ম্যাচ জেতাতে পারে এরকম কেউ প্রমাণ করে দিই। আর তিনে হয়তো ঋষভ পান্তকে খেলানো হবে, তিনে যখন পাঠানো হচ্ছে ঋষভকে, আমার মনে হয় তাকেই খেলানো হবে। মানে আমার যতদূর মনে হচ্ছে, তার কারণ সে যেরকমভাবে খেলেছে, জাস্ট কোনো কথা হবে না, মানে সেরা জাস্ট কোনো কথা হবে না, আলাদা লেভেলের।